আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার মনে হয় যে এরকম 12-14 উপদেষ্টা পরিষদ বাংলাদেশ এর আগে কখনো দেখেনি। এত কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, 111 আসলো, কত কিছু আসলো, কিন্তু এইরকম উপদেষ্টা পরিষদ আমরা কখনো দেখিনি। এর আগে আমরা জানতাম যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে মেইনলি আসিফ নজরুলই লুচ্চা আর কি। তাকে সে তো আমাদের সমসাময়িক একটু সিনিয়র, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আকাম কুকামের জন্য তিনি খুব বিখ্যাত ছিল এবং সে খুব প্রেম, সে স্বকীয় হোক পরকীয়া হোক, এ ব্যাপারে তার একটা সুখ্যাতি ছিল। সেই মানে যখনই সে প্রেমে পড়তো একেবারে হৃদয় দিয়ে প্রেমে পড়তো। তো আমরা আসিফ নজরুল হস্টচ করে আসছে, ভালো হয়েছে মনে করছি, কিন্তু তার যেসব কলিগ আছে উপদেষ্টা পরিষদে তাদের কিছুতেই থামানো যাচ্ছে না। এই যেমন আসিফ মাহমুদ, এই আসিফ মাহমুদের হাঁস কেলেঙ্কারি, নীলা মার্কেট, ওয়েস্টিন কেলেঙ্কারি যাইতে না যাইতেই নতুন আর এক কেলেঙ্কারি চলে আসছে। তার এক প্রেমিকার সন্ধান পাওয়া গেছে, রিদনির ইসলাম রিদিতা। এই রিদিতার সাথে ফোন আলাপ ফাঁস করেছে একটা কানাডা বেসড একটা অনলাইন টিভি। তো এখন রিদিতা যেটা বলছেন যে রিদিতার সাথে তার এখন যোগাযোগ নাই, কমে গেছে, কিন্তু এখন আবার শুনছি আসিফ মাহমুদ নাকি বিয়েও করেছেন। তো এখন ঘটনা কি এখানে? ইন্টারেস্টিং টুইস্টটা হলো তার বউ থাকে চিটাগাঙে নাকি। সেই চিটাগাঙে তিনি যখন যান তখন বউয়ের সাথে থাকেন, যখন তিনি ঢাকায় থাকেন, ঢাকায় ওয়েস্টিনে নাকি তার নামে একটা রুম আছে। সেই রুমে এই ডেটিং এর জন্য এই রিদিতা এই মেয়েটা আসেন। এই রিদিতার নাকি আরো টুইস্ট হলো, এই রিদিতার নাকি এক বাচ্চার মা এবং বিবাহিতা। তো এই আসিফ মাহমুদের আকামের লিস্ট দেখি ক্রমশ মানে লম্বা হচ্ছেই। তার এপিএস পিএস এরা টাকা মারতেছে, দুর্নীতির মানে আসিফ মাহমুদের সাথে আপনি একটা কাজ করবেন, বড় অঙ্কের ঘুষ দিবেন না, এইটা অচিন্তনীয় ব্যাপার এবং এটা ওপেন সিক্রেট, এখানে কোনো রাগ ডাক নেই। তো সেই আসিফ মাহমুদের এই যৌন কেলেঙ্কারিটা এখন বেশ আলোচনায়। আবার দেখলাম যে সর্বশেষে রিদিতা বোধহয় ঝাড়ি জুড়ি খাইছে, সে এখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যাপারটাকে অনেকখানি মাইল্ড করার চেষ্টা করছে, কিন্তু সর্বনাশ যা হওয়ার তা হয়েই গেছে। এদিকে আপনারা আরেকটা খেয়াল করেছেন যে আরেকজন উপদেষ্টা, এই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান, তিনি সম্প্রতি ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে, আমাদের নাম থাকবে কেন, তিনি একটা ভালো কথা বলেছেন যে অন্য কারো নাম দিতে বলছে। এখানে তো থাকা উচিত হয় শেখ হাসিনার নাম, নাহলে ওবায়দুল কাদেরের নাম মন্ত্রী হিসেবে। তো এই স্ট্যান্ডবাজি লোকজন আবার বুঝা ফেলছে যে এখন এটা স্ট্যান্ডবাজি কেন বলছি আমি, এটা তো রোডস অ্যান্ড হাইওয়েজ এর আন্ডারে কাজ। তো ওইখানে আমি একটু যোগাযোগ করলাম, আমার সোর্স যোগাযোগ করলো, তো বললো যে এই উদ্বোধনের আগে অ্যাটলিস্ট 10টা মিটিং হয়েছে এবং কয়েকটা মিটিং এ উনি নিজে উপস্থিত ছিল, কিন্তু কখনোই তিনি এই প্রসঙ্গে কোনো নির্দেশনা দেননি। সো হোয়াট ওয়াজ দ্য প্র্যাকটিস? এই পর্যন্ত বাংলাদেশে যে প্র্যাকটিসটা হয়েছে সেটাই করা হয়েছে। তিনি হঠাৎ এভাবে কেন রেগে গেলেন, এভাবে কেন স্ট্যান্ডবাজি করলেন, এটা ওখানে যারা উপস্থিত ছিল তারাও কিন্তু অবাক হয়েছে এবং তারা একটু কষ্টও পেয়েছে। তারা মনে করেছে যে এইভাবে মন্ত্রী মহোদয়, এই উপদেষ্টা মহোদয় এভাবে স্ট্যান্ডবাজি না করলেও পারতেন সবার সামনে। যা হোক, তিনি মনে করছেন যে এরকম একটা স্ট্যান্ডবাজি করলে তার বোধহয় পপুলারিটি রেটিং অনেক বেড়ে যাবে, কিন্তু ফেসবুকে দেখলাম হাহা রিয়াকশনে ভরে যাচ্ছে। মানে এই ইউনূস সরকারের সবচেয়ে বড় প্রাপ্তি হলো হাহা রিয়াক্ট। তাদের ইউনূস সাহেব যখন কোনো তার এই চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে যখন কোনো স্ট্যাটাস দেন, দেখবেন সেখানে 30-70% হাহা রিয়াক্ট থাকে। তার প্রেস সচিব ডাস্টবিন শফিক যখন স্ট্যাটাস দেয়, ডাস্টবিন শফিক যদি বলে সূর্য পূব দিকে উঠছে, তাও দেখবেন 70% হাহা রিয়াক্ট। আর এই যে ফাইজুল কবির সাহেব একটা স্ট্যান্ডবাজি করতে গেছিল, এটা দেখলাম ফেসবুকে হা হা রিয়াক্টেই ভরে গেছে। মানে সবাই তাদের এই বিষয়গুলো বুঝে ফেলতেছে। তো এর মধ্যে এই উপদেষ্টাদের যে এই যে আমাদের মাস্টার মাইন্ড সক্রেটিস মাহফুজ, হ্যাঁ, যে এখন তার অনেকগুলো নাম হয়েছে, সান্ডা মাহফুজ, বোতল মাহফুজ। সে গত বছর সেপ্টেম্বরে ডক্টর ইউনূসের সাথে গেছিল, সেই সময় সেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে ডক্টর ইউনূস তাকে এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড, তাদের ভাষায় এটা আন্দোলন বিপ্লব, এইটার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। পুরো বিশ্ব সেই দৃশ্য দেখেছে টেলিভিশনের কল্যাণে, নিউজের কল্যাণে। তো এই বছর নিশ্চয়ই মাহফুজ সাহেব মনে করেছিল যে খুব ভালো একটা ভ্রমণ হবে, দরকারে সময় পেলে একটু ক্লিন্টন আঙ্কেলের সাথে দেখাও করে আসবে। এই বছর তিনি আমেরিকায় গেছেন সরকারি খরচে। উপলক্ষটা হইলো এই 5ই আগস্ট পূর্তি উপলক্ষে আলোচনা সভা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলের অফিসে। মানে টাকা পয়সার কি ভয়াবহ অপচয়! দেখেন যে সে এই সামান্য একটা প্রোগ্রাম করতে সে চলে গেছে নিউ ইয়র্কে, কিন্তু নিউ ইয়র্কে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটছে আমি নিশ্চিত সে এখন আঙ্গুল কামড়াচ্ছে যে কেন আমি কোন দুঃখে নিউ ইয়র্কে গেলাম। নিউ ইয়র্কে
তিনি যে এখানে তার আলোচনা সভাটা হবে সেইখানে দেখলাম আওয়ামী লীগ তুমুল বেগে তাকে তার এই প্রতিবাদ করতেছে, এবং কোনো এক সময় দেখলাম যে আওয়ামী লীগের ধাওয়ার মুখে তিনি দৌড়ে পালিয়েছেন আর কি। দৌড়টা কিন্তু ভালো হয়েছে, যেটাই বলেন তার দৌড়টা খুব ভালো হয়েছে, তার ফিটনেস ভালো। আমি জানি না তিনি দেশে জিম করেন কিনা, করলেও কোথায় করেন সেটা ওয়েস্টিন হোটেলে কিনা, তবে তার দৌড়টা দেখার মতো ছিল। সেই দৌড় খেয়া ধাওয়া খেয়ে তিনি গেছেন ভিতরে আলোচনা সভা করতে। আলোচনা সভা এসে আর এক ঝামেলা, সেই বলে না জলে কুমির ডাঙ্গায় বাঘ, তো নিউ ইয়র্কে সেই জলে কুমির ডাঙায় বাঘের খপ্পরে পড়েছিল এই বোতল মাহফুজ। সেইখানে তিনি আলোচনা করার আগেই ভেতরে ছিল বিএনপির লোকজন, এবং বিএনপির লোকজন তুমুল বচসায় লিপ্ত হয় আর কি। তার তার তিনি আসলে কোনো কথাই তেমন বলতে পারেনি, এবং সেখানেও হাতাহাতির উপক্রম হয়, এবং সেখানে তাকে রক্ষা করে আমাদের আমেরিকায় বাংলাদেশ দূতাবাসের যে প্রেস মিনিস্টার আছে মর্তুজা ভাই না থাকলে হয়তো হিটই হয়ে যাইতো। মর্তুজা ভাই একটা ভালো কাজ করছে, আমরা কৃতজ্ঞ তার প্রতি, যে উপদেষ্টা এভাবে বাইরে যে মাইরমুর খাইলে তাও বিএনপির হাতে, এটা মুখ দেখানো যাইতো না। তো উপদেষ্টা ভাই এই মর্তুজা ভাই সেই সময় সাংবাদিক যতটা না ছিল, প্রেস মিনিস্টার যতটা না, তার চেয়ে অনেক বেশি ছিল সিকিউরিটি গার্ড, এন্ড সিকিউরিটি গার্ডের দায়িত্বটা তিনি ভালোই পালন করেছে। একটা মজার ব্যাপার শুনেছি নিউ ইয়র্ক থেকে, এই নিউ ইয়র্কের আওয়ামী লীগ এবং বিএনপির দুই একজন নেতা নাকি আগের থেকে গোপনে সলা পরামর্শ করেছিল, এবং সেখানে আলোচনা ছিল যে বাইরে সাটাবে আওয়ামী লীগ, ভেতরে সাটাবে বিএনপি। তার মানে এই মাহফুজের ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি এক হয়েই এই আকামটা করছে। এখন এখন দেখতেছি সেখানে অনেক রকমের হুমকি দামকি, তারা নাকি পুলিশকে ইনফর্ম করছে, তারা আইনি ব্যবস্থা নিবে, পুলিশও বলছে। কিন্তু যারা আমাদের এই ঘোল খাওয়াচ্ছে, বা যারা মনে করতেছে যে এইগুলো শুনলে আমরা বোধহয় একেবারে আবাল, তো আমরা ভয় পেয়ে যাব, যে এসব দেশে এসব হুমকি টুমকি দিয়ে লাভ নাই। কারণ ওইখানে যারা প্রতিবাদ করে তারা পুলিশের অনুমতি নিয়েই করে, এবং ওখানে প্রতিবাদের একটা সীমারেখা আছে। তো এই সীমারেখা তো সেখানে অতিক্রান্ত হয়নি। ধাওয়া, ডিম মারা, এগুলো অল আর অ্যালাউড। হ্যাঁ, এগুলো টোকেন প্রতিবাদ হিসেবে, যদিও দরজা ভাঙছে আবার দেখলাম কনসাল জেনারেলের। তো যাই হোক, এই এই যে উপদেষ্টাদের যে দুঃসময় যাচ্ছে, এইটা ক্রমশ বাড়বে, এবং এইটা তো বিদেশে হচ্ছে, দেশেও টুকটাক হচ্ছে। এটা যত দিন যাবে তত বেশি বাড়বে। তো উপদেষ্টাদের উচিত হবে এইসব এই ভ্রমণ একটু কমিয়ে ফেলা। সরকারি টাকার অপচয়ের চাইতেও কথা হলো, নিজেদের নিরাপত্তা কিন্তু এখন ক্রমশ হুমকির মুখে পড়ছে। আর এইসব স্ট্যান্ডবাজি টাজি এগুলো আর পাবলিক খায় না। তবে প্রেম চালায় যায় আসিফ মাহমুদ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে প্রেম লুচ্চামি এগুলো অ্যালাউড। এতদিন জানতাম কবিরা প্রেম করবে, কবিরা লুচ্চমি করবে, কবিরা পানশালায় যাবে, কবিদের 7 খুন মাপ, কিন্তু এখন দেখছি উপদেষ্টাদেরও 7 খুন মাপ। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।